আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দুষ্টুর গলা থেকে একটা চাপা কান্না ছিটকে বেরিয়ে এলো। চারিদিক থেকে যেন বাঁধ ভেঙে বন্যার ন্যায় কষ্টগুলো হুড়োহুড়ি করে এসে সব সুখ ভাসিয়ে নিয়ে গেল। শ্রেয়সী বিহ্বল হলো। কিরে, তুই কি কান্না করতেছিস? দুষ্টু মুখ চেপে ধরল। শ্রেয়সী অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে? কাঁদছিস কেন? চোখের পানি বেশি হয়েছে? আমি আসবো। দুষ্টু রুদ্ধশ্বাসে বলে, ওই বাড়িতে গেলে আমাকে আর পাবি না। পাবো না মানে? তোর কটা বাড়ি? রাগ করে কোথাও লুকিয়ে আছিস? আচ্ছা দাঁড়া, ঠিকানাতে আমি আসতেছি, চোখ মোস। শ্রেয়, আমার বিয়ে হয়ে গেছে। দুষ্টু অস্পষ্ট স্বরে বলে। শ্রেয়সী তখনও কথা বলছিল নিজের মতন। এই যে আমি রেডি হচ্ছি, আধা ঘন্টার মধ্যে তোর ওখানে পৌঁছে যাব, চিন্তা করিস না। ঠিকানা দিচ্ছিস না কেন এখনো বাল? শ্রেয়সী, আমার বিয়ে হয়ে গেছে। এবার খানিকটা জোর গলায় শোনা গেল। কথাটা কানে যাওয়া মাত্র শ্রেয়সী কেঁপে উঠল। মনে হলো এই ইট পাথরের শক্তপোক্ত ছাদটা তার মাথায় হুড়মুড় করে ভেঙে পড়ছে। পায়ের তলার মাটি ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। সে মাটির গহীনে হারিয়ে যাচ্ছে হঠাৎ। মস্তিষ্কের সব ক্ষমতার শূন্য কৌটায় পৌঁছে সে হতবিহ্বল কণ্ঠে প্রশ্ন করতে পারল শুধু। মিথ্যা বলছিস? দুষ্টু ঠোঁট কামড়ে ধরে। না। তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস? তোর বিয়ে হয়েছে মানে কবে? দুষ্টুকে বলার সুযোগ না দিয়েই শ্রেয়সী আবার বলল প্রাঞ্জল স্বরে, ও বুঝেছি, লুকিয়ে বিয়ে করছিস নীরকে। আরে আগে বলবি না শালি? যেভাবে কান্না করতেছিলি ভয় পেয়ে গেছিলাম। কাঁদিস না, আন্টিকে পরে বুঝিয়ে বলা যাবে। ওই হাদারামটা কোথায়? শ্রেয়সীর কথার মাঝে দুষ্টু বারংবার নিচু স্বরে ডেকেছে। এবার সে গলা উঁচু করে চিৎকার করল। শ্রেয়সী, আমার বিয়ে নীরের সাথে হয়নি। শ্রেয়সী দ্বিতীয় দফায় অবাকের চরম সীমানায় পৌঁছালো। নীরের সাথে হয়নি মানে? কার সাথে হয়েছে? আম্মুর বান্ধবীর ছেলে। শ্রেয়সী যেন বিশ্বাস করতে পারল না। অবিশ্বাস্য গলায় বলল, কি বলছিস? কবে? মাসেক হয়েছে। বলিসনি কেন তুই আমাদের? শ্রেয়সীর কণ্ঠে অবাকতা ঝরে ঝরে পড়ল। খানিক বাদে উৎকণ্ঠিত স্বরে আবার প্রশ্ন করল, নীর? নীর জানে? ও জানলে তো মরে যাবে দোস্ত। তুই ওকে এভাবে ঠকাতে পারলি? দুষ্টু আবার শব্দ করে কেঁদে উঠল। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। বিশ্বাস কর, বিয়ের রাতে আমি পালিয়ে স্টেশন অবধি গিয়েছিলাম, কিন্তু আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। আমি ডিভোর্স নেব আর 2 মাস পর। কিন্তু কাল সন্ধ্যায় আমি নীরের কাছে গিয়েছিলাম। আমি নীরকে সব বলে দিয়েছি। ও আমাকে চলে যেতে বলেছে। এরপর অসংখ্যবার ফোন দিয়েছি, রিসিভ করেনি। কিছুক্ষণ আগে একটা টেক্সট পাঠিয়েছে। কি পাঠিয়েছে? জীবনে তোমার মুখ আমাকে দেখাবে না। এরপর থেকে ওর নম্বরে আর আমার কল ঢোকেনি। শ্রেয়সী বুঝতে পারল না ও কি বলবে। শূন্যে তাকিয়ে বলল, তুই ওকে বলে দে তুই ডিভোর্স নিবি। শ্রেয়সী কথাটা বলল ঠিকই, কিন্তু আদতে সে জানে নীর এই কথা জানা মাত্র দুষ্ট সব চিহ্ন নিশ্চিহ্ন করে দিবে। ওর জন্য কারো সংসার ভাঙবে সেটা কল্পনাতেও আনতে পারবে না। বলেছি, টেক্সট করেছিলাম দিদি। তারপরে নীর এই মেসেজ পাঠিয়েছে। আনবিলিভেবল! এসব কি? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। দুষ্টু চোখ ঘোরালো। খুব সন্তর্পণে পড়ল জল। নিরুদ্দেশ দৃষ্টিতে তাকিয়ে থাকলো বারান্দা ঘেঁষে বেড়ে ওঠা কাঠগোলাপ গাছটার দিকে। আচ্ছা, এই কাঠগোলাপের মতো স্বচ্ছ শুভ্র নির্মল একটা জীবন কেন হলো না ওর? কেন? দুষ্টু নিষ্প্রভ নিচু স্বরে বহু দূরান্তে চেয়ে বলল, তুই ওকে দেখে রাখিস। আমি বুঝতে পারছি সম্পর্কটা আর কখনো জোড়া লাগবে না। আর লাগলেও কেউ আর সহজ হতে পারবো না। ভালোবাসার লাল রংটা যেন একদিন এই ভীষণ ফিকে হয়ে গেল রে। এত শুকনো ছিল সবকিছু, আমি কিছু বুঝে উঠতে পারলাম না। দুষ্টু থামল, সময় নিল। শ্রেয়সীর চোখ দুটো থেকে ভীষণ নিরুপায় কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দুষ্টু পুনরায় নিষ্ক্রিয় কণ্ঠে বলল, ও অত্যন্ত ভালো একটা ছেলে। এই এত ভালো হওয়াটাই বোধহয় সইল না। ওকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য বরাবরই আমার চাওয়ার বিপরীতে। নীর নীর এসব এসব ডিজার্ভ করে না। আমার মতো বাজে মেয়ে ওর লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না। আমি প্রতারক, ঠকবাজ। দুষ্টু দীর্ঘশ্বাস মিশ্রিত আর্তনাদে গলার স্বরটা কেঁপে কেঁপে উঠল। এরপর বার কয়েক শুধু বলে চলল, দেখে রাখিস, যত্নে রাখিস। শ্রেয়সী এ পর্যায়ে প্রশ্ন ছুড়ল। আমি ওকে দেখে রাখবো মানে? দুষ্টুর গলা উদাস শোনা যায়, নমনীয় নিচু
হালকা গলায় শ্বাস রোধ করে চোখের দ্বার বন্ধ করে সে বলে উঠল, আমার পর তুই ওকে সবচেয়ে ভালো বুঝিস। ওর এখন বিশ্বস্ত। ওকে বোঝার মতো কাউকে দরকার। ওর তো কেউ থাকলো না। তুই তো আমাদের দেখে আসছিস। বল, তুই পারবি না নীরের জন্য একটু কম্প্রোমাইজ করতে? আমি জীবন দিয়ে দিব। তোদের থেকে অনেক দূরে চলে যাব, আর কখনো ফিরবো না। তবুও শ্রেয়সী মাঝপথে ওকে থামিয়ে দিল। আশ্চর্য হয়ে হালকা আওয়াজে ডাকলো। দুষ্টু। শ্রেয়সী ডাকে দুষ্টু কথা ফেলল না, নিষ্প্রাণ চোখে বলল, ও বলছে ওকে দেখে রাখ। আমাদের বন্ধুত্বটা তো মিথ্যে নয়। এই অটুট বন্ধনের জন্য হলেও তুই আর বলতে পারল না। গলা থেকে ছিটকে আসে কান্নার দল। শ্রেয়সী তৎক্ষণাৎ চিৎকার করে বলে, তুই নিজে জানিস তুই কি বলছিস? পাগল হয়ে গেছিস? শ্রেয়। একটা কথাও আর বলবি না। নীরের জীবনটা তো নষ্ট করেছিস, আমার জীবনটাও নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস। বিশ্বাসঘাতক, স্বার্থপর। দুষ্টু আর কথা বলতে পারল না। আহত নির্বাক চোখ থেকে সন্তর্পণে গড়িয়ে গেল অশ্রু। হাতের উল্টো পাশ দিয়ে মুখ চেপে ধরল। শ্রেয়সী সহজরে কান থেকে ফোন সরিয়ে ছুঁড়ে মারে। এরপর আতঙ্কিত চোখে অনেকক্ষণ তাকিয়ে থাকে ভাঙাচোরা ফোনটার দিকে। ভেতরটা ভয়ে জড়সড় হয়ে উঠছে। এই মুহূর্তে তার দুষ্টুকে মনে হচ্ছে রাক্ষসী, এবং এই ফোন সে রাক্ষসীর দ্যুতিবার্তা। তার হাত পা অনবরত কাঁপছে, শরীর অবশ হয়ে যাচ্ছে, মুখ জুড়ে তিক্ত এক বিষাদ। শ্রেয়সী ভাবতে পারছে না কি করে পারবে ও যাকে সারা জীবন বন্ধু ভেবে এসে তাকে জীবন সঙ্গী ভাবতে। নিজের প্রাণপ্রিয় বন্ধুর সাথে কি কখনো দাম্পত্য জীবন পার করা যায়? ও তো কোনোদিন এসব কল্পনাও করে দেখেনি। মস্তিষ্কে মজার ছলে কিংবা অনর্থক ভাবেও কখনো এই কথাটা উকিয়ে দেয়নি। নীরের সাথে কিভাবে সম্ভব? আর প্রযুক্ত এই বৃষ্টি ভেজা পুরুষটিকে ভুলবে কি করে সে? শ্রেয়সী তো বুঝে, যতই মুখে অস্বীকার করুক, বাস্তবিক অর্থে সে ওই পুরুষটিকে মনের আনাচে কানাচেতে ধারণ করছে। হৃদয়ের অতলান্তে এমন কোনো স্থান অবশিষ্ট নেই যেখানে তার ছবি আঁকা হয়নি, তার নামে নিজের নাম জড়ানো হয়নি। মনের মধ্যিখানিতে যে সবার একটা করে ভালোবাসার প্রেম পাখি থাকে, সেই প্রেম পাখিটা বহু বছর সুপ্ত ছিল। এই ২৬ বছর বয়সে এসে দৈবক্রমে যখন আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে জাগ্রত হতে চাইল, তখনই সব চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। মাটির সাথে মিশে যাচ্ছে এক একটি স্বপ্ন, বিশ্বাস, সম্পর্ক, সময়। শ্রেয়সী হঠাৎ মাথা নাড়িয়ে এলোমেলো স্বরে বলে, না, সম্ভব নয়। দুষ্টু কি করে এই কথাটা বলতে পারলো? আসলে আসলে ও কখনো কাউকে মন থেকে ভালোই বাসেনি। সব ছিল ওর ছলনা। ওই মেয়ে একটা মানুষরূপী বিশ্বাসঘাতক ডাইনি। ভালোবাসলে কখনো নীরকে মাঝপথে ছেড়ে দিত না। ও আকস্মিক বিপর্যয়ে উন্মাদ হয়ে গেছে। তা না হলে এসব কেউ বলে? আমি সবাইকে জানিয়ে দেব, সারা পৃথিবী রটিয়ে দেব আমি ভালোবাসি। ভালোবাসি এক দুপুরে দেখা হওয়া অপ্রত্যাশিত বৃষ্টিতে ভেজা চুল ঝাড় দেওয়া মুগ্ধতায় ঘেরা যুবকটিকে। সেই বিকেল না গড়াতে প্রচ্ছদের ঘরের সামনে দিয়ে যেতে চাপা কান্নার আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে ঘরে এলো ইরা। দুষ্টু চোখ মুখ ঢাকা, গায়ের ওড়নায়, শরীর জুড়ে ভয়ানক কাঁপুনি, কান্নার দমকে ফুলে ফুলে উঠছে দেহ। ইরা কাছে বসেই মাথায় হাত বোলালো, মমতাময়ী সুরে হালকা গলায় শুধালো, কাল রাত থেকে এরকম করছিস কেন বোন? দুষ্টু মাথা ওঠালো। ওঠানো মাত্র ঝাপটে ধরল। ইরা চমকে উঠে খানিকটা পেছনের দিকে হেলে গেল। ঠিকমতো বসে দুষ্টুর মাথায় আবারও হাত বুলিয়ে দিতেই সে কম্পনজাত গলায় থেমে থেমে বলল, কেন সব এলোমেলো হচ্ছে? আমি যার জন্যই ভালো করতে যাচ্ছি তারই খারাপ করে ফেলছি। আমি কি খুব খারাপ? কে বলেছে তুই খারাপ? তোর মতো ভালো মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না দুষ্টু। সবাই সবার জায়গা থেকে ঠিক, ভালো, সরল, শান্ত হ। দুষ্টু প্রত্যুক্তি করল না। চাপা আওয়াজে দুলে দুলে উঠল তার দেহ। ইরা চুলে বিলি কেটে দিতে দিতে আরো অনেক রকম কথা বলল, কিন্তু তাতে দুষ্টুর কান্নার জোর বাড়ল বই কমল না। ইরা দুষ্টুর মাথায় নিশ্চুপে হাত বোলালো অনেকক্ষণ যাবৎ। চারিপাশ থমথমে নীরবে ছেয়ে যেতেই নিরবিচ্ছিন্ন শব্দহীন পরিবেশ ঠেলে ইরার গলা কেমন অন্য রকম সুন্দর শোনালো। তোর ভুলটা কোথায় জানিস? তুই সবাইকে নিয়ে চিন্তা করতে চাস। সবাইকে নিয়ে চিন্তা করে তুই তাল পাবি না। তোর উচিত নিজেকে নিয়ে চিন্তা করা। যখন দেখবি তুই নিজেকে নিয়ে ভাবছিস, তখন আশেপাশের মানুষগুলোর চিন্তা একা একাই মস্তিষ্কে হানা দিবে। সমস্যাগুলো সুন্দর সমাধান হবে। তুই তো জানিস না কার মনে কি চলছে, কে কি চায়। সবার মনে ধারণা পাওয়া কি তোর একার পক্ষে সম্ভব? যখনই কারো মনের সাথে তোর মতামত মিলছে না, তখনই দ্বন্দ্ব বেজে যাচ্ছে, পরিস্থিতি এলোমেলো হয়ে যাচ্ছে। কি দরকার তোর সবাইকে নিয়ে এত ভাবার? এতে হয় কি জানিস? একজনের জন্য ভাবতে গিয়ে তুই আরেকজনের ক্ষতি করে ফেলিস।
কারো মন নষ্ট করিস, সম্পর্কে দ্বন্দ্ব সৃষ্টি করিস। শেষের বাক্য ইরা থেমে থেমে গলার স্বর ফসফস আওয়াজে পৌঁছে দিয়ে বলল। দুষ্টু চোখ তুলে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে ইরার কোলে মাথা রাখলো। কান্না জোর কমেছে, সে মনোযোগ দিয়ে সব শুনছে। মৃদু স্বরে দীর্ঘশ্বাস গলায় তাকে বলতে শোনা গেল, কি জানি, আমার চারিপাশ থেকে না কষ্টের স্তূপ বন্যা আকারে প্রবাহিত হচ্ছে। পাহাড় ডিঙিয়ে, ঢালু জমি পেরিয়ে, সমতল ভূমিতে সর্বত্র। বন্যার পর পলিমাটি জমা হয়, অতঃপর ফসল ফলে ভালো। তোর জীবনের কষ্টগুলো হয়তো সেই শপথ নিয়ে এসেছে, হতেই পারে। দুষ্টু পলকে উঠে বসলো। বিস্মিত ভীতি অবাকতা নিয়ে তাকিয়ে থাকলো ইরার গোলগাল মুখপানে। কথাটা শোনা মাত্র যেন বুকের ভেতর কোনো বিশাল আকৃতি ধনুকের বিষাক্ত জ্বলন্ত আগুনের তীর ছুটে এসে বিঁধল। মুহূর্তে এই হৃদয় খণ্ড বিখণ্ড করে লাল রঞ্জক পদার্থে রঞ্জিত করে আংশিক বের হয়ে এলো বুক পিঠ এফোড় ওফোড় করে। সে তখনও দুরু দুরু বক্ষে মর্মার্থ খুঁজছে। এই অতলান্ত গভীর কম শব্দে গোটা গল্প উপস্থাপন করা বাক্যের। বিকেল গড়িয়েছে, শেষ আকাশের মাথায় দুটো লাল দাগ দেখা যাচ্ছে। সূর্যের আবির্ভাব হচ্ছে। ক্লান্ত পক্ষীকুল নিড়ে ফিরছে ব্যস্ত ভঙ্গিতে। দোরালয় থেকে ভেসে আসছে চাপা ফুলের সুগন্ধ। কানে লাগছে বাঁশির করুণ সুর। সাথে বাড়ছে শ্রেয়সী হৃদয়ের গহীন সমুদ্রের অন্ধকার জালের বিস্তার। কে বাজায় এত করুণ সুরের বাঁশি? নাকি তার অন্তঃকরণে বাজে অকরুণ অশিষ্ট ধরণীকে কষ্ট জানান দিতে? শ্রেয়সী খাটের এক কোণায় বসে আছে চুপচাপ। কানে সে বারংবার ধাক্কা খেয়ে যাচ্ছে শ্রেয়ার বলা তখনকার কথাগুলো। আয়ুষ, তুমি একটা এরকম জাতাকলে পড়ো, একটা প্রেমে পড়ে তোমার জীবন উষ্টাগত হোক, তখনই আমার সাথে তোমার এসব বিহেভিয়ারে শোধ উঠবে। শ্রেয়সী অস্থির চিত্তে উঠে দাঁড়ালো। হৃৎপিণ্ডে বিরতিহীন চলতে থাকা ধুকপুক শব্দগুলো কানে এসে লাগছে ভীষণ করে। তার হাত পা কাঁপছে অস্বাভাবিকভাবে। ক্রমাগত ঘরের এ মাথা থেকে ও মাথা পায়চারি করে সে বিছানার হেডবোর্ডে মাথা এলিয়ে দিয়ে বসল। এরপর নিজের ব্যবহৃত দ্বিতীয় ফোনটা হাতে তুলে নিল নির্বিঘ্নে। অনেকক্ষণ পর বলল, হ্যালো। প্রযুক্ত মৃদু হেসে হালকা অভিমানী সুরে বলল, এত ব্যস্ত? আজ সারাদিন একটা ফোন পেলাম না। শ্রেয়সী হাত দিয়ে মুখ চেপে ধরল, গলা কাঁপছে। নিচু গলায় বলে, তেমন কিছু না। প্রযুক্ত ভ্রু কুচকায়, জোরপূর্বক হাসে। বাবা, দি গ্রেট প্রেয়সী কাঁদতে পারে বুঝি? কথাটা শোনা মাত্র শ্রেয়সী ঠোঁট ভেঙে শব্দহীন কেঁদে উঠল। প্রযুক্ত নিশ্চপে শুনল দীর্ঘশ্বাসের শব্দ, নাক টানার আওয়াজ, গোঙানির ধ্বনি। সব শেষে ঠান্ডা গলায় স্নেহের সুরে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? আমাকে বলুন। শ্রেয়সী এবার শব্দ করে কাঁদল। অস্ফুট স্বরে ঘটনাটা বলল সংক্ষেপে। আমার দুই বন্ধু দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, বন্ধুকে জানায়নি। কাল সে সব জেনেছে। ওদের মাঝে ছাড়াছাড়ি হয়েছে। আমার বন্ধু অনেক ভেঙে পড়েছে। ওর বাবা মা নেই। এখন বান্ধবী আমাকে বলছে আমার বন্ধুকে সারা জীবন আগলে রাখতে। এতটুকু বলতে শ্রেয়সী হেঁচকি তুলে কাঁদল। শেষ কবে এভাবে কেঁদেছে তা বোধহয় সে নিজেও জানে না। কি আশ্চর্য! অর্থ পরিচিত একটা মানুষের কাছে কি বেহায়া ভাবেই না নির্দ্বিধায় চোখে জল ফেলছে। কেন ফেলে? এত নির্লজ্জ মানুষের এই চোখ দুটো, এই বুকের মধ্যিখানের মনটা, বাম পাশের হৃৎপিণ্ডটা। প্রযুক্ত নিশ্চুপ। শ্রেয়সী কান্নার দমক কমিয়ে প্রশ্ন করল, এখন আমার করণীয় কি? প্রযুক্ত চোখ বন্ধ করে। নয়নের কার্নিশে জল এসে ভিড়ল, গড়িয়ে পড়ল না। চোখের কোণাতেই নিজেদের জায়গা করে নিল। নীরব অবশ কণ্ঠে শুধু বলল, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আপনি আমার বন্ধুর কাছে যান। তার হয়তো এখন আপনাকে বেশি দরকার। শ্রেয়সী চোখে জল থেমে গেল। স্থির হয়ে এলো হাত পা। অবাক কণ্ঠে দৈবাত্য শুধিয়ে ফেলল, আর আপনি? প্রযুক্ত হাসল, মাথা দুলিয়ে ঠোঁট চেপে ধরে বলল, আমি? আমার চলে যাবে কিছু একটা করে। শ্রেয়সী তার বিস্ময়তার গলা দিয়ে শুধু বের করতে পারল, প্রযুক্ত। প্রযুক্ত নিঃশব্দে ফোন রেখে দিল। প্রায় সাথে সাথে শ্রেয়সীর কান থেকেও ফোনটা পড়ে গেল। এরপর এক চিত্তে নির্বিকার তাকিয়ে রইল সামনের কোনো শূন্যে। ক্রমে ক্রমে ভেতর থেকে বেরিয়ে এলো বড় বড় শ্বাস। বাতাসে অক্সিজেনের বড় অভাব। ভেতরটা জ্বলছে দাও দাও করে। শ্রেয়সী এদিক সেদিক চাইল, অপ্রকৃতি স্থির নাই। এরপর ছুট লাগালো নীরের কাছে।
তার অসার দেহ, ফাঁকা মস্তিষ্ক, শরীরের রন্ধ্রে রন্ধ্রে এ কোন বিষাক্ত ব্যথা ছেয়ে যাচ্ছে। বিষে নীল হয়ে উঠল অন্তরিন্দ্রিয় অন্তরিক্ষ। গোপনে পড়ল চোখে জল, বালো বুকে ঝড়। জেগে উঠল ঘুমন্ত স্মৃতির বোধ। হারালো ভালোবাসা, জিতল বন্ধুত্বের জোর, কিংবা জিতবে ভালোবাসা, হারাবে বন্ধুত্বের জোর। সন্ধে নেমেছে, মাথার উপর মৃদু আওয়াজে বিরামহীন ফ্যান ঘুরছে। প্রচ্ছদ চপল পায়ে ঘরে এলো। ইরা উঠে চলে যেতে যেতে বলল, বকাঝকা করো না, খেয়াল রেখো। প্রচ্ছদ মাথা দুলালো। দুষ্টু বিছানায় হেলান দিয়ে বসেছিল। প্রচ্ছদ গিয়ে ওর মুখোমুখি বসে রাশভারী স্বরে প্রশ্ন করলো, কেমন লাগছে এখন? বেটার। বলেই জানালা গলিয়ে বাইরে চাইলো। সন্ধে রাত্রির হাওয়ারা এসে চুল উড়ালো নাক মুখ জুড়ে। বিশাল দেহের গাছগুলো পাতা দুলাচ্ছে। বাড়ির সামনের রাস্তায় সারি বেঁধে থাকা লম্বা সুপারি গাছগুলো একে অপরের ওপর হেলে পড়েছে। প্রচ্ছদ হাত উঠালো, চুলগুলো সরিয়ে দিতে গিয়েও হাত গুটিয়ে নিল। গম্ভীর গলায় বলল, আমি এদিকে এদিকে তাকালে ভালো হয়। দুষ্টু আস্তে করে ঘাড় কাত করে। ওড়না ঠিকমতো গায়ে জড়িয়ে নিয়ে বলে, কিছু বলবেন? প্রচ্ছদ ভ্রু কুঁচকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, হঠাৎ কেন আমাদের বিয়ের কথাটা বলে দিলে? আর বলেই যখন দিয়েছ তখন এত মন খারাপের মানে কি? দুষ্টু আবারও ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকালো, চোখের পাতা বন্ধ করলো। নিচু স্বরে জবাব দিল, এসব থাক। প্রচ্ছদ মাথা দুলায়। না, থাকবে না, আমাকে জানতে হবে। কেন জানতে হবে? দুষ্টু নির্লিপ্ত স্বর। প্রচ্ছদ কি যেন বলতে গিয়েও থেমে গেল। পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করলো দুষ্টু শুষ্ক মুখে। কজ আই হ্যাভ রাইটস। দুষ্টু দমে গেল। এই একটা বিষয়, আবদ্ধতা, অধিকার, জীবনটাই তছনছ করে দিয়ে গেল। ভেঙে টুকরো টুকরো হলো সকল কল্পনা জল্পনা সাজানো স্বপ্ন। প্রচ্ছদ ভ্রু কুচকায়। উত্তর দিচ্ছ না যে? দুষ্টু ঠোঁট কামড়ে ধরে। আমাদের 2 বছরের সম্পর্ক, কিন্তু এই 2 বছর আমাদের প্রেমটা সীমাবদ্ধ ছিল। হাত ধরে ঘোরা, সময় পেলে ফুচকা খাওয়া, আড্ডাবাজি করা, নদীর পাড়ের হাওয়া নেয়া, ব্যাস এতটুকুই। কিন্তু হঠাৎ কাল। প্রচ্ছদ অস্থির গলায় প্রশ্ন করল, কাল? কাল কি হয়েছিল? দুষ্টু ঢোক গিলে, গলার স্বর ঈষৎ কাঁপে। আমাকেও পেছন থেকে জড়িয়ে ধরে অস্বস্তি হচ্ছিল আমার, তারপরও কিস করতে চায়। আর তখনই সব। প্রচ্ছদ চোখের পলকে বিছানা থেকে উঠে দাঁড়ালো। এরপর চকিতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বিছানা নড়ে উঠল। দুষ্টুর কথা মাঝপথেই থেমে যায়। সে অবাক হয়ে প্রচ্ছদে চলে যাওয়া দেখে। খানিক বাদে তাজ্জব কণ্ঠে বলে উঠল, আশ্চর্য মানুষ তো, হুটহাট শুনতে এসে থমথমে ভঙ্গিতে চলে গেল কেন? অগ্রহায়ণ মাস, ঘড়িতে 7টা বাজে। জানালার কাছে মৃদুমন্দ নিবিড় ধোয়াময় জটলা। রাস্তার ধারে কুকুরের হাঁক। ফাঁকা রাস্তায় 2-1টা রিকশার টুংটাং। খানিকক্ষণ বাদে বাদে শো করে বড় গাড়িগুলোর কাদাপানি ছিটিয়ে চলে যাওয়া। গায়ে পাতলা কালো রঙের চাদর জড়িয়ে নীর হেলে দুলে হেঁটে গেল দরজার দিকে। ঘর ফাটানো শব্দে বিরতিহীন অশ্বভের মতো দরজা ধাক্কানো হচ্ছে। নীর বিরক্ত হলো। দরজা খুলতেই দেখা গেল শ্রেয়সী হাঁপাচ্ছে। নীর অদ্ভুতভাবে কিছুক্ষণ দেখে সরে দাঁড়ালো। হৃৎপিণ্ড চিরে বেরিয়ে এলো এক পশলা ক্লেশ। কাল ঠিক এই সময়টার দিকে দুষ্টু এসছিল। ভাবতে এই বুকটা শব্দহীন, বর্ণহীন, জ্যোতিহীন ব্যথায় ছেয়ে গেল। নীর বিছানার কোনায় বসলো। গা থেকে চাদর সরিয়ে বলে উঠল, এত অস্থির দেখেছি কেন তোকে? বস না। শ্রেয়সী বসলো না। পলক না ফেলে নীরের দিকে চেয়ে রইল। একদিনে কতটা শুকিয়ে গেছে। না খাওয়ায় পেটটা যেন ভেতরের দিকে ঢুকে গেছে। হাঁটলে তাকে কুঁজো দেখা যাচ্ছে। কপালে পড়ে থাকা অগোছালো উস্কো খুস্কো চুল, জীর্ণ শীর্ণ দেহ, খড়খড়ে ঠোঁট। নীর নিষ্প্রাণ কণ্ঠে শুধালো, কিছু বলবি? চোখ মুখ ফোলা কেন? শ্রেয়সী সে কথার উত্তর দিল না। দম না ফেলে বলল, দুষ্টুর বিয়ে হয়েছে নীর। নীরের থেকে উত্তর পাওয়া গেল না। শ্রেয়সী আবার বলল, ওর ডিভোর্স নিয়ে নিবে তোকে বলেছে? নীরের চোখ মুখ শক্ত হলো। তো আমি কি করব? আর কেন ডিভোর্স নিব? আমার জীবনে ওই মেয়ের আর কোনো জায়গা নেই। তুই কি ওর হয়ে সাফাই গাইতে এসেছিস? তাহলে আগেই চলে যা। না, তুই আমার কথাটা শোন। দুষ্টু নিজ ইচ্ছায় বিয়ে করতে চায়নি, ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। শ্রেয়সী, এই ব্যাপারে আর একটাও কথা না। ওকে জোর করে বিয়ে দেওয়া হোক আর না হোক, ওরও একবার অন্তত আমাকে বলা প্রয়োজন ছিল। ওর বিয়ের 1 মাস, অথচ ও আমার থেকে ব্যাপারটা একদম লুকিয়ে রেখেছে। কি দারুণভাবে ঠকিয়েছে আমায়, প্রতারক। এভাবে বলিস না, ও তোকে খুব ভালোবাসে। নীর নিভন্ত চোখে চাইল, হালকা আওয়াজে বলল, সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু ভালোবাসা ভালোবেসেও নিদারুণভাবে হেরে যায়।
মরে যায়, পায়ের তলায় পিষে যায়। শ্রেয়সী স্থির কণ্ঠে শোধায়। আর তোর ভালোবাসা? ওই যে প্রতিক্ষণের পায়ের তলায় পিষে ফেলেছি। এই মুহূর্তে দুষ্টুকে তোর সামনে উপস্থিত করালেও তুই তোর জায়গা থেকে নড়বি না। তার দৃঢ়তার সাথে উত্তর। কখনো না, নড়লে কালই নড়তাম, তোর এখানে আসার প্রয়োজন পড়তো না। শ্রেয়সী অসহায় গলায় বলল। কিন্তু কেন? তুই তো বলতিস ওকে দেখলে তোর ক্লান্তি দূর হয়, তোর সব রাগ পড়ে যায়, তোর জীবনের যা কিছু বর্ণহীন ওকে দেখা মাত্র 7 রঙে সজ্জিত হয়। বারান্দা থেকে হু হু করে ঠান্ডা সমীর বয়ে এলো। পুরাতন কম দামি ময়লা পর্দাগুলো উড়ল। নীর উদাস চোখে তাকালো। বলেছিলাম, হয়তো বলেছি, সবসময় কি সবার জীবন একরকমের থাকে? আমি পারবো না কারো সংসার ভাঙতে, আমার দ্বারা সম্ভব হবে না। সারা জীবন এই অপরাধবোধ মাথায় নিয়ে বয়ে বেড়াতে পারবো না, নিজেকে দোষী সাব্যস্ত করতে পারবো না। অন্যের সুখের জন্য না হয় নিজের সুখ বিলীন করলাম, তাতে ক্ষতি কি? এতে অপরাধবোধ কমে, তাতেই সুখবোধ হয়। নীরের কথা শেষ হতেই ঘর পিনপিনে নীরবতায় ছেয়ে উঠল। সময় গড়ালো, মিনিট থেকে মিনিট। শ্রেয়সী তখনও নিশ্চুপ। নীর জোরপূর্বক হাসে। তুই কি আর কিছু বলবি? শ্রেয়সী মাথা নাড়ায়। বল তাহলে। সে ঠোঁট চেপে ধরে, চোখের কপাট খিচে বন্ধ করে। এরপর একদমে বলে। দুষ্টু চাই আমি তোকে বিয়ে করি। ও বলে ওর পর আমি নাকি তোকে সবচেয়ে ভালো বুঝবো, তোর খেয়াল রাখতে পারবো, কিন্তু এটা তো কখনো সম্ভব নয়। নীর, নীর, আমি কিভাবে তোকে, আমি সে নজরে কখনো এক মুহূর্তের জন্যও তোকে ভাবিনি, কিভাবে সম্ভব? তাছাড়া আমি। শ্রেয়সী থামলো, বার কয়েক জোরে শ্বাস টানলো। কথাগুলো জড়িয়ে আসছে, গলায় পাক খাচ্ছে। সে রুদ্ধশ্বাসে বলল। নীর, আমি অন্য কাউকে ভালোবাসি, আমার পক্ষে সম্ভব না তোকে হাজবেন্ডের নজরে দেখা। আমি তোকে সেভাবে কল্পনা করা তো দূর, কখনো মজা করে ভুলক্রমেও ভাবিনি। নীর শ্রেয়সীকে থামালো, কপালে ভাঁজ ফেলে বিস্মিত কণ্ঠে তেজ নিয়ে বলে উঠল। কিসের হাজবেন্ড, কিসের বিয়ে? কে কাকে বিয়ে করবে এখন সেটাও ওই মেয়ে ঠিক করে দেবে? শোন, তোর বান্ধবীকে বলবি এবার থেকে যেন নিজেরটা ভাবতে। অনেক তো আমার কথা ভাবলো, ভাবতে ভাবতেই জল এতদূর পর্যন্ত গড়ালো, আমার সাজানো জীবনটা পুড়িয়ে ছাই করে দিয়ে গেল। এবার থেকে নিজের রাস্তাটা দেখতে বল, আমারটা আমাকেই বুঝতে দিক। ও এটা ভাবতে পারলো কি করে? তুই আর আমি, আমরা ভাই বোন শ্রেয়সী, এটা কখনো সম্ভব? মুখে আনা তো দূরে থাক, এটা ভাবাও কি কখনো সম্ভব? ওর মেন্টালিটি ঠিক কতটা নিচে নেমে এসেছে, ছি। শ্রেয়সী আহত চোখে তাকালো। এভাবে বলিস না প্লিজ, ও তোকে এখন অব্দি প্রচণ্ড ভালোবাসে। নীর হাত মুষ্টিবদ্ধ করলো, দাঁতে দাঁত চেপে বলল। ওর ভালোবাসা আমার জন্য অভিশাপ। চোখের সামনে থেকে যা, বন্ধু হয়ে থাকতে হলে থাকবি, কিন্তু ওই মেয়ের নাম উচ্চারণ করবি না। শ্রেয়সী আশ্চর্যান্বিত দর্শনেন্দ্রিয় দিয়ে চেয়ে রইল কতক্ষণ। এ কোন নীর? দুষ্টুর পাগল নীর তো নয়। সে কখনো এত কঠিন ভাষায় কথা বলতে পারে না। এত ঘৃণা নিয়ে নীর কথা বলছে। নীর ভালোবাসা না পেলে কি ভালোবাসার মানুষের প্রতি এতটা ঘৃণা জন্মাতে পারে? প্রযুক্তকে যদি শ্রেয়সী কখনো না পায়, তাকে কি এতটা ঘৃণা করতে পারবে? কখনো পারবে? আদৌ কি সম্ভব? শ্রেয়সী আর ভাবতে পারল না, দৌড়ে বেরিয়ে এলো শ্যাওলা ধরা দুতলা রংচটা বাড়িটা থেকে। দিক বিদিক না তাকিয়ে বাতাস কেটে পায়ে জুতো খুইয়ে চলল অজানা গন্তব্যে। দোতলার বারান্দার গ্রিল ধরে পলকহীন চোখে দৃশ্যটা অবলোকন করে গেল নুসরাত। বিষণ্ণ নয়নে তাকিয়ে নরম মনে ভাবল, এই মেয়েটাকে। অন্যদিকে বারান্দায় সাইকেল জড়িয়ে জবান শক্তকারী ব্যর্থ প্রেমিক বসে পড়ল হাঁটু ভেঙে। কতগুলো বেলি ফুল নীলরঙা সাইকেলটার গায়ে ছুঁয়ে দিতে দিতে তার মাথা নিচু হলো। নির্ভীতে গোপনে আড়ালে পড়ল একের পর এক নোনতা জলের সূক্ষ্মাংশ। সাইকেলের বেলে টুংটাং শব্দ করে সে ভাঙা আওয়াজেই থেমে থেমে বলল শুধু, তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজ সাইকেলে ঘুরে বেড়াই, শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না। ঘরের সবকটা জানালা দরজার কপাট খোলা। আশেপাশে অগোছালোভাবে পড়ে থাকা খাতা, পেন্সিল, কলম, রাবার, রং পেন্সিল। বিছানার মধ্যখানে বসে সাদা খাতা জমিন জুড়ে অবিরাম ছুটে চলছে পেন্সিল। বাতাসে দমকে উড়ে চলছে কাটা খোলা চুল। শ্যামলা আননে চিন্তার ছাপ। ঠোঁটে মাঝে মাঝেই জায়গা করে নিচ্ছে পেন্সিলের মধ্যাংশ। কপালে পড়ছে কুঞ্চন। চেষ্টায় রত হাত প্রিয় মানুষটার স্কেচ তৈরিতে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। প্রিয় মানুষটার ছবি আঁকার জন্য কি
আগে নিজের মনে সেই ছবিটা পার্মানেন্টলি থাকা প্রয়োজন নয়। টিয়া বিরক্ত হয়ে ফোন হাতে নিল। প্রযুক্ত ছবিটা আরেকবার দেখে নিয়ে চোখ আঁকতে বসল, কিন্তু কিছুতেই হয়ে উঠল না। রাগে দুঃখে শটান পাতা ছিঁড়ে ফেলে দিল। সব রং পেন্সিল একে একে বিছানা থেকে ফেলে দিয়ে সে উঠে বসল। মন খারাপ নিয়ে তাকিয়ে থাকলো প্রযুক্ত ছবির দিকে। ঠোঁট উল্টে আহ্লাদি হয়ে বলল, আপনার চোখ জোড়া কেন আঁকতে পারি না? আপনার চোখে কি আমি নেই? আচ্ছা, আমার অন্তরে আপনার ছবি নেই কেন? হাজার ভেবেও আমার অন্তর থেকে আপনাকে টেনে নিয়ে আঁকতে পারলাম না। আপনার চোখে আমি নেই, আমার অন্তরে আপনি নেই। এই কেমন ভালোবাসা? আমি কিন্তু আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? টিয়ার চোখজোড়া দৈবাত্য ভিজল। পৃথিবীতে কত রকমের ভালোবাসা বিদ্যমান, বলা যায়, গোনা যায়, দেখা যায়, নাকি শুধুই তা অনুভবের আবেগ মাত্র? তমসা নিবিড় গহ্বরে কুয়াশার ধূম্রজাল ভেদ করে বিষণ্ণ ভগ্ন হৃদয়ে এলোমেলো পা ফেলে চলে যাচ্ছে সে একা রাস্তার কিনার ধরে। ধোঁয়াশার এই নিগুড় জাল ভেদ করে চারিদিকে ঠিকরে পড়ছে রাত্রি নিস্তব্ধতার রূপালী চন্দ্রশোভা। ডান পাশে ছোট্ট পুকুর থেকে ওঠা ধোঁয়াময় কুয়াশার নিদারুণ দৃশ্য নজরকরণ করতে করতে দীর্ঘশ্বাস ফেলল প্রযুক্ত। জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে জ্যোৎস্নার প্রতিফলনের মাঝে গাছেদের ছায়া মারিয়ে ছোট ছোট কদম ফেলে এগিয়ে চলল। আচমকা কে যেন ডাকলো। ফাঁকা নিস্তব্ধ রোডে প্রযুক্ত চমকে ঘাড় ঘোরালো। কাউকে দেখতে না পেয়ে সামনের দিকে ঘুরিয়ে আনমনে আবারও কদম ফেলতে গেলেই পেছন থেকে কেউ যেন জোরে পিঠের ওপর আছড়ে পড়ল। প্রযুক্ত সেকেন্ড কয়েক জড়ীভূত হয়ে থেকে দম ফেলল। আর একটু হলেই পিচঢালা রাস্তায় মুখ থুবড়ে পড়ে যেত। এভাবে কে জড়িয়ে ধরে? সে ভ্রু কুঁচকায়। বুকের মাঝে আড়াআড়িভাবে জড়িয়ে ধরা ফর্সা হাতগুলোর দিকে তাকিয়ে থাকে ক্ষণ। এরপর এক টানে মানুষটার হাত দুটো ধরে সামনে আনে। প্রযুক্তর আত্মা ধক করে উঠল। শ্রেয়সী নিভু নিভু চোখে তাকায়। তাকানো মাত্র মাথাটা আবার এলিয়ে দেয় শক্তপোক্ত চওড়া বুকে। প্রযুক্ত নড়ে উঠে এক হাত প্রিয়সী চুলের ভাঁজে দিয়ে ক্ষীণ আওয়াজে প্রশ্ন করল, আপনি? সে উত্তর দেয় না। হাত মুঠো করে জাপটে ধরে বুকের কাছে জ্যাকেটের অংশটুকু। প্রযুক্ত থুত নিতে হাত রেখে মাথা ওঠালো। শ্রেয়সী আধ খোলা চোখে চাইল। প্রযুক্ত ভ্রু উপরে তুলতেই সে বলল নিবেশে, আমি সারা পৃথিবী রটিয়ে দেব ভালোবাসি। সেই পুরুষের একচ্ছত্ব অধিপত্যি শ্রেয়সী। আমি সারা পৃথিবীকে দেখিয়ে দেব, যদি আপনি আমার না হন চালিয়ে দেব, পুড়িয়ে দেব, আপনাকে মেরে ফেলব। তারপরেও আমিটা নিঃশেষ হয়ে যাব। এই নশ্বর পৃথিবীকে দেখিয়েই ছাড়ব। প্রযুক্ত জাপটে ধরল। এতটা শক্ত করে ধরল যে বুকের মাঝেই পিষে যাবে নরম হাত পা। চারিদিকে প্রণয়ের ভূকম্পন। প্রযুক্ত ঠোঁট প্রসারিত করে হাসল, বারংবার থেমে থেমে পাগলের ন্যায়। ধীর স্বরে বলল, আর চাইলেও কিন্তু যেতে পারবেন না। বন্দি হয়ে সারা জীবন থাকতে পারবেন যেমন করে আছেন এখন। কষ্ট হবে না তো? বিরক্ত লেগে যাবে কি? শ্রেয়সী মুখ ওঠালো। মাথা নাড়িয়ে ঈষৎ হেসে বলল, কখনো না। এভাবে গোটা জীবন বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকতেও রাজি। সত্যি তো? শ্রেয়সী বিরক্তি নিয়ে তাকালো। এরপর আবার মুখ গুজল। প্রযুক্ত শব্দ করে হেসে ঘাড় কাত করে মাথায় হাত বোলালো। স্তব্ধ গভীর ফাঁকা রাতে তাকে কোলে তুলে নিয়ে গাইল কয়েক লাইন। শ্রেয়সী তাতেই মুগ্ধ হলো। বিমোহিত হেসে প্রযুক্তর গলা জড়িয়ে ধরে মুখ লুকালো ঘাড়ে। পাড়ি জমানো হলো ভালোবাসার রাজ্যে, কিংবা বিশাল সমুদ্রে, নাকি উঁচু কোনো পাহাড়ে। শোনো না রূপসী, তুমি যে প্রিয়সী, কি ভীষণ উদাসী প্রেয়সী। জীবনের কলিতে, এ গানের কলিতে, চাইছি বলিতে ভালোবাসি। রাতে যখন প্রচ্ছদ ঘরে এলো, দুষ্টু তখন বিছানা গোছাচ্ছিল। চোখ তুলে প্রচ্ছদকে একবার দেখে নিয়ে বিছানা ঝাড় দিতে দিতে সে প্রশ্ন ছুড়ল, তখন ওভাবে চলে গেলেন যে? প্রচ্ছদ ছোট্ট করে উত্তর দেয়, এমনি। দুষ্টু বিছানা ঝাড় দিয়ে প্রচ্ছদের সামনে এসে দাঁড়ালো। চোখা গলায় প্রশ্ন করল, আপনার কি বিষয়টা খারাপ লেগেছে? ভীষণ খারাপ? প্রচ্ছদ ভ্রুকুচকে চাইল। মিনিট দুয়েক পর হাতের কিছু কাপড় ভাঁজ করতে করতে দুষ্টু আবার বলল, অবশ্য খারাপ লাগারও কোনো কারণ নেই। আমাদের মধ্যে তো আর কোনো ভালো লাগার মতো সম্পর্ক তৈরি হয়নি। আর তো মাত্র 2 মাস, তারপর যে যার রাস্তায়।
কথাটা বলেই দুষ্টু যেন স্বস্তির শ্বাস ফেলল। প্রচ্ছদ নিঃশব্দে ওয়াশরুমে ঢুকলো। খানিক বাদে ওয়াশরুম থেকে বের হতে দুষ্টু তোয়ালে এগিয়ে দিয়ে আবার তার দিকে প্রশ্নবাণ তাক করল। আপনি কি আমায় ভালোবাসেন? তার নির্বিঘ্ন গলার স্বর অথচ দৈবাত্যহীন প্রশ্নে প্রচ্ছদের পিলে চমকে তাকালো। হাতের তোয়ালেটা পড়ে যেতে যেতে পড়ল না। সে বিস্ময় নিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে অন্যদিকে দৃষ্টি ঘোরালো, গলা খাকারি দিল। দুষ্টু জানালা বন্ধ করে দিতে দিতে বলল, বেসেছিলেন এক মুহূর্তের জন্য, কিংবা কখনো বাসার সম্ভাবনা আছে? প্রচ্ছদ আর চোখে তাকায়, কেশে গলা পরিষ্কার করে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে বলে। এসব প্রশ্নের কারণ? দুষ্টু গুরুত্বহীন গলায় চিন্তিত ভঙ্গিতে জবাব দিল, না মানে অনেকদিন আগে আর কি। আপু বলেছিল হয়তো আপনি আমাকে ভালোবেসে ফেলতে পারেন, তাই জিজ্ঞেস করলাম। ক্লিয়ার থাকা ভালো। তো কি ক্লিয়ার হলে? প্রচ্ছদ ভ্রু উঁচু করে। এই যে আপনি আমায় ভালোবাসেন না, হয়তো সম্ভাবনাও নেই। না বাসাই ভালো, কখনো মনের ভুলেও ভালোবেসে ফেলবেন না যেন। ভালোবাসার বিনিময়ে কিছু দিতে হয়, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আমাকে ভালোবাসলে কষ্ট বই আর কিছু পাওয়া যায় না। শেষের বাক্য বলার ক্ষণে দুষ্টুর গলার স্বরটা কেমন অন্য মনস্ক হয়ে কেঁপে উঠল। প্রচ্ছদ অপ্রস্তুত বিদীর্ণ চোখে চাইল, উদাস কণ্ঠে শুধু বলল, আচ্ছা। দুষ্টু আনমনা হয়ে বলে, আমার কেন যেন মনে হয় আপনি আমাকে এক মুহূর্তের জন্য হলেও কখনো ভালোবেসেছেন। কেন মনে হয়? আচ্ছা, আপনি কি সত্যি কখনো এক সেকেন্ডের জন্য আমাকে ভালোবেসেছেন? প্রচ্ছদ দুষ্টুর থেকে দৃষ্টি সরালো, অকপটে জবাব দিল, না। দুষ্টু হাফ ছাড়া গলায় বলে উঠল, বেঁচে গেলাম। এই আপনি যদি আবার আমাকে ভালোবাসতেন, তাহলে সারা জীবন আমাকে একটা বোঝা বয়ে নিয়ে বেড়াতে হতো। কাছের মানুষের ভালোবাসা গ্রহণ না করার মাঝে খুব অস্বস্তি। প্রচ্ছদ কেমন করে যেন চাইল। আমি তোমার কাছের মানুষ? অবশ্যই, পার্মানেন্ট স্বামী না হলেও তো টেম্পোরারি স্বামী। সেই হিসেবে এই মুহূর্তটার জন্য আপনি আমার ভীষণ কাছের মানুষ না? প্রচ্ছদ অপ্রতিভ চোখে তাকালো, খানিক বাদে জিজ্ঞেস করলো, তুমি তো তাকে ভালোবাসতে, তাহলে কেন কিস করতে দিলে না? হঠাৎ এমন প্রশ্নে দুষ্টু আস্তে ধীরে তাকালো প্রচ্ছদের দিকে। অনেকক্ষণ চেয়ে রইল, ভাবলো, চিন্তা করলো, বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু বুঝে উঠতে পারলো না। সত্যিই তো, কেন নীরকে কিস করতে দেয়নি? তার বিয়ে হয়ে গেছে বলেই কি? বিয়ের আগে এমন পরিস্থিতি ঘটলে সে কি করত? দিত নাকি দিত না? দুষ্টু দীর্ঘশ্বাস ফেলল, কোনো উত্তর দিল না। বাতি নিভিয়ে আসতে অন্ধকার ঘরে প্রচ্ছদ ওর সামনাসামনি দাঁড়িয়ে হালকা হাতে কানের পেছনে চুল গুজিয়ে দিতে দিতে বলল, মূল্যবান হন, অর্থহীন নয়। বলে প্রচ্ছদ বারান্দার দিকে পা বাড়ালো। কথাটা বোঝা মাত্র দুষ্টুর সর্বাঙ্গ কেঁপে উঠল। আধার ডিঙিয়ে মানুষটার দিকে তাকিয়ে রইল অপলক। লোকটা কি বলে গেল? কোন ইঙ্গিত? দুষ্টু কি অর্থহীন হয়ে গেছে, নাকি অর্থহীন হয়নি বলে ব্যাপারটা স্মরণ করিয়ে দিয়ে গেল? একবার কি জিজ্ঞেস করবে? না থাক, তবে যাই হোক, এই প্রথমবার প্রচ্ছদের কথায় সে মুগ্ধ হলো। বক্ষের তরে স্থাপন করলো। মন ভালো করা এই শক্তিশালী বাক্যটা সে সব সময় মনে রাখবে, সব সময়। মস্তিষ্কের এত এত জড়পল্ট চিন্তার সাথে এও ভাবলো, এই লোকের মুখে হঠাৎ হঠাৎ আপনি ডাকটা শুনতে মন্দ লাগে না, বরং অজ্ঞাত তৃপ্তি বোধ হয়। পরন্ত বিকেলের শেষ মিঠে রৌদ্রস্নাত মাখামাখি হাওয়াতে ঝাপটা, শুষ্ক পবন গায়ে মেখে অস্থির ভঙ্গিতে দাঁড়িয়ে প্রযুক্ত। শ্রেয়সী তড়িঘড়ি করে এলো। খানিকটা উচ্চ স্বরে তাকে বলতে শোনা গেল, আপনি আমার বাসার সামনে কেন এসেছেন? প্রযুক্ত ভ্রুকুচকে তাকালো। শ্রেয়সী আশেপাশে দেখে নিচু গলায় বলে, চলুন এখান থেকে, কেউ দেখে নিলে বাবা বাসা থেকে বের করে দিবে। বের করে দিলে বের হয়ে এসে পড়বেন, আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। চলুন। শ্রেয়সী অবাক হলো। মানে? রিকশায় উঠুন বলছি। রিকশায় উঠে বসতেই শ্রেয়সী হুট উঠিয়ে দিল। প্রযুক্ত বিরক্ত মুখে হুট নামিয়ে দিয়ে বলল, অন্ধকার অন্ধকার লাগে। শ্রেয়সী ভ্রুকুচকে বলে, সমস্যা কি আপনার? কোনো সমস্যা নেই। কোথায় যাচ্ছি আমরা? কাজী অফিসে। কি? প্রযুক্ত আতঙ্কিত চোখে তাকালো। শ্রেয়সীর মৃদুমন্দ চিৎকারে রিকশাওয়ালা মামাও ঘাড় ঘোরালো বিরক্ত মুখে। প্রযুক্ত হিমশীতল কণ্ঠে শুধালো, আপনি আমাকে ভালোবাসেন না? কাল রাতে মিথ্যে বলেছিলেন। শ্রেয়সী তাজ্জব বনে গেল। কি আজব, মিথ্যা বলতে যাব কোন দুঃখে? তবে চিৎকার দিয়ে উঠলেন কেন? শ্রেয়সী মিনমিন করে, আমরা কাজী অফিসে কেন যাব? নিশ্চয়ই আপনাকে খুন করতে নিয়ে যাব না। কাজী অফিসে মানুষ যা করতে চায় আমরাও তাই করতে যাব।
প্রযুক্তকে এমন ধারায় কথা বলতে এই 1 মাসে দেখেনি শ্রেয়সী। সে বিস্ময় নিয়ে ফাঁকা মস্তিষ্কে তাকিয়ে রইল প্রযুক্তর অচেনা রাশভারী মুখটার দিকে। চোখের তারা শূন্য, বুঝে আসছে না এখনো ঘটনাটির পটভূমি। দেখতে দেখতে রিক্ত দৃষ্টিতে ভাসল দেয়াল থেকে রং সিমেন্ট খসে পড়া পুরাতন বিল্ডিং। শ্রেয়সীকে হাত ধরে প্রযুক্ত নামালো, শক্ত মুখে হেঁটে গেল ভেতরে। রেজিস্ট্রেশন পেপারে সই করতে বলা হলো। শ্রেয়সী তখনও বিস্মিত, তাক লাগা চোখে তাকিয়ে প্রশ্ন করল, স্বপ্ন নাকি বাস্তব? এসব কি হচ্ছে? বাস্তব। আপনি কি সই করবেন? শ্রেয়সী ডানে বামে মাথা নাড়ালো। প্রযুক্ত শক্ত চোখ মুখে একটা ঠান্ডা মেজাজের গম্ভীর শঙ্কার রেখা ভাসল। নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করল, ভালোবাসেন না আমাকে, তাই না? শ্রেয়সী আবার মাথা নাড়ল ওপর নিচ। প্রযুক্ত অস্থির কণ্ঠে বলে, সই করুন, জাস্ট নাও। ভালোবাসা হারানোর যন্ত্রণা ভীষণ প্রকট। একবার আঘাত সইতে সইতে বেঁচে গেছি। আমার আত্মা আর ঝুঁকি নিতে প্রস্তুত নয় প্রেয়সী। নির্মল আচ্ছন্নতা থেকে বেরিয়ে এসে অসহায় কণ্ঠে শ্রেয়সী বলে উঠল, আমি তো হারাচ্ছি না। প্রযুক্ত মাথা নাড়ালো। হারাতে কতক্ষণ? শ্রেয়সী চোখ কুচকায়। আমাকে বিশ্বাস হয় না? আপনাকে ছাড়া আমার বাঁচা হবে না। শ্রেয়সী চোখের পর্দায় ঘন আবেশের ছায়া পড়ল। প্রযুক্ত তাড়া দিল, সইটা করুন না। ভালোবাসেন তো আমাকে নাকি? ভালোবাসলে তো একসময় বিয়ে করবেনই, তবে এখনই করে ফেলি, ক্ষতি কি? শ্রেয়সী সই করে দিল। উগ্র ভয়ঙ্কর মোহের কবলে দৃষ্টিজোড়া আটকে কবুলও বলে দিল দৈবাত্য। বলার পর সারা শরীর কেমন ঝনঝন করে উঠল। দেহের বল হারিয়ে যেতে লাগলো ক্রমশ। দৌড়বল্ল নয়নে তাকিয়ে ক্ষীয়মান কণ্ঠে বলল, ভুল করলাম কি? আমার মনটা এত অস্থিরতায় ভুগছে কেন? প্রযুক্ত ফিসফিস করে বলে, চরম ভুল করে ফেললেন। আপনার নাম থেকে চুলের সুবাস পর্যন্ত আমার নাম চপবে। আমার ভীষণ সুখ অনুভূত হচ্ছে প্রেয়সী। আমি আপনার একগুচ্ছ অধিপতি এবং আমি আপনাকে পিপাসের ন্যায় ভালোবাসি। জানালায় পর্দা ফেলানো, ভারী পর্দা উড়িয়ে হু হু করে বাতাস ঘরের আনাচে কানাচেতে জায়গা করে নিচ্ছে। সাজিদ শুয়েছিল পিঠ দিয়ে ছেলের দিকে ঘুরে। ছেলের বুকের ওপর তার একটা হাত, আরেকটা হাত মাথার নিচে। চোখে দৃষ্টি শূন্যে। মিষ্টি আকাশ হাসছিল, নরম তুলতুলে ছোট্ট হাত দিয়ে বাবার শরীর ছুঁয়ে দিচ্ছিল। ড্রেসিং টেবিলের সামনে নীল রঙের নাইটি পরা নীরা হাত পায়ে তখন নাইট ক্রিম মাখছিল যত্ন সহকারে। বাম হাতে ক্রিম ঘষতে ঘষতে আর চোখে একবার সাজিদের দিকে তাকালো, বলল, এই ব্লু নাইটি পরে আমাকে সুন্দর লাগছে না? সাজিদ না তাকিয়েই বলে, নীরা ভ্রু কুচকালো। কেমন সুন্দর? অনেক সুন্দর, এতটা সুন্দর যে পৃথিবীর সব মেয়ে এ সুন্দরের কাছে নগণ্য। ওই লম্বা দুটো বিনুনি, গোলগাল ফর্সা মুখ, নীল সাদা ড্রেসে অপূর্ব লাগে তোমায়। আমার তাকিয়েই থাকতে ইচ্ছে হয়। সাজিদ বলছিল নির্বিঘ্নে এক সমুদ্র আবেগের ঘোরে। হঠাৎ গায়ে কে যেন ধাক্কা দিল। চোখ তুলে নীরাকে দেখে ভ্যাবাচ্যাকা খেলো। নীরা ক্রূর দৃষ্টিতে তাকালো। কি বলছিলে তুমি? কই? এই মাত্র লম্বা দুই বিনুনি, গোলগাল মুখ, নীল সাদা ড্রেস। তোমার কথাই বলছিলাম। নীরা সন্দেহ নিয়ে নিজের দিকে আঙ্গুল তাক করে। আমার কথা? তোমার চুলগুলো আগে অনেক লম্বা ছিল না? দুই বেনিতে কি অপরূপ লাগতো। এখন তো কেটে ফেলেছো। আমার ইচ্ছে তো আর কোনো দাম নেই। এইসব কি নাইটি পরে ঘুরছো? না করেছিলাম না? সাধারণভাবে তোমায় বেশি সুন্দর লাগে নীরা। তাই? সাজিদ চোরা গলায় বলে, আজকাল খুব বেশি কল্পনার জগতে থাকো বোধ হয়, সবসময় অন্যমনস্ক। ব্যাপার কি? সাজিদ বিরক্ত নিয়ে চাইলো। ছেলের দিকে ঘুরে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। তুমি কি প্রেম করছো? সাজিদ একটু উঁচু কণ্ঠে বলে, ভেবে চিনতে কথা বলো। কি যাতা বলছো? হ্যাঁ, ছেলে আছে আমার। ও, মনে আছে তাহলে? মনে আছে মানে? মনে থাকবে না কেন? একটা মাত্র বাচ্চা আমার। শাট আপ। বাবার হওয়ার কোন দায়িত্বটা পালন করো তুমি? নীরা দাঁতে দাঁত চেপে বলে, মা হওয়ার কোন দায়িত্বটা তুমিই পালন করো। সবসময় তো আম্মাই দেখে এলো। তুমি তো সারাদিন সাজগোজ নিয়েই থাকলে। আমার দিকে তাকানোর পর্যন্ত সময় ছিল না। কখনো তোমার বাচ্চা তো দূরে থাক। তাকাবো কি করে? স্বামী হওয়ার যোগ্যতা আছে নাকি তোমার? সাজিদ কড়া চোখে তাকালো, শক্ত গলায় বলে উঠল, স্ত্রী হওয়ার মতো এক ফোঁটা যোগ্যতাও কি কখনো তোমার ছিল? কোন দায়িত্বটা পালন করেছো? আমি তবুও তোমাকে ভালোবাসতে চেয়েছি। অসুস্থ হলে সেবা করেছি, রাগ করলে রাগ ভাঙিয়েছি, খাইয়ে দিয়েছি, পরিশ্রম করে সব আবদার মেটাচ্ছি। কিন্তু তুমি
তুমি বলতে পারবে কখনো আমায় একটুখানি ভালোবেসেছো? অসুস্থ হলে ফিরে তাকিয়েছো, আহ্লাদ করে খাইয়ে দিয়েছো, নাকি রাগ করলে কখনো এসে জড়িয়ে ধরে রাগ ভাঙিয়েছো? উল্টে সবসময় নিজের আমোদ ফুর্তিতে ব্যস্ত থেকেছো। আমাকে তুমি থোড়াই কেয়ার করো। আমাদের সম্পর্কটা শুধুই শারীরিক, এর বেশি আর কিচ্ছু নেই। সাজিদ আকাশকে কোলে নিয়ে বারান্দার দিকে পা বাড়ালো। নীরা স্থির দাঁড়িয়ে রইল। কথাগুলো খুব একটা ভুল নয়, তবে সাজিদ কি কখনো মন থেকে চেষ্টা করেছে? চেষ্টা করলে হয় না এমন কিছু আছে নাকি পৃথিবীতে? তাদের সম্পর্কটা কি সত্যি শুধু শারীরিকে আবদ্ধ? শারীরিক সম্পর্কে তবুও আচ্ছন্নতা থাকে, সুখ থাকে, আবেগ থাকে, কিন্তু তাদেরটা তো যান্ত্রিক। সাজিদ বারান্দার দরজার সামনে গিয়ে ঘুরে দাঁড়ালো। হালকা হেসে ফিচেল গলায় বলল, বিয়ের পরেও তোমার প্রেমিকের সাথে অনেকদিন যোগাযোগ ছিল, তাই না? আচ্ছা, কতদিন ছিল? নীরা চকিতেই তাকালো। মুখ ভর্তি আতঙ্ক। স্পষ্ট স্বরে বলল, হঠাৎ আজ এইসব প্রশ্ন? এমনি শুনি। নীরা চোখ বন্ধ করে মাথা নেড়ে ক্রমাগত বলল, ছিল না, কখনো ছিল না, কখনো না। সাজি তবুও বলল স্মিত হেসে, তোমার স্বামী হওয়ার পরিপূর্ণ যোগ্যতা তার ছিল বোধহয়। ইস, আমাকে বিয়ে করে জীবনে কি বড় ভুলটাই না করলে। সাজিদ চলে গেল আকাশকে বুকে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে। নীরা স্তব্ধ চোখে তাকিয়ে থাকলো সাজিদের পিঠের দিকে। মাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে আকাশ মুখে আঙ্গুল ঢুকিয়ে মাড়ি বের করে হেসে উঠল। এই বাচ্চাটার জীবন বাবা মায়ের জাতাকলে কখনো পিষে যাওয়ার সম্ভাবনা আছে? আছে কি? আদুরে মুখে নিষ্পাপ হাসিটার দিকে নীরা তাকিয়ে থাকলো বেশ অনেকক্ষণ। জানালার খোলা পাটটার ধারে দুষ্টু দাঁড়িয়েছিল হেলান দিয়ে। প্রচ্ছদ তার পেছনে এসে দাঁড়ায়। দাঁড়াতেই শীতল বাতাসে ঠান্ডা চুলগুলো উড়ে এসে খেলে গেল তার চোখে মুখে। কালো রেশমের ন্যায় চুলগুলো থেকে তখন ভেসে আসছিল মিষ্টি সৌরভ। আলতো হাতে সে চুল সরালো। চুলে টান লাগতেই দুষ্টু পেছনে ঘুরে তাকালো। সরি বলে চুলগুলো টেনে হাত খোপা করল। প্রচ্ছদ মুগ্ধ হয়ে তাকিয়ে দেখল সে দৃশ্যটুকু। জানালা গুলিয়ে অন্ধকারে রাজ্য দৃষ্টিপাত করে দুষ্টু জিজ্ঞেস করল মৃদু স্বরে, কিছু বলবেন? না। তাহলে? তোমার সাথে অন্ধকার দেখি। প্রচ্ছদের নিকোচ আবেদন। দুষ্টু ঈষৎ হাসল। অন্ধকার দেখবেন? তাই তো দেখছো। সে দীর্ঘশ্বাস ফেলে। মন ভালো না খারাপ? মাঝামাঝি। প্রচ্ছদ জোরে শ্বাস নিয়ে ভঙ্গি করে বলল, তাও ভালো। মহারানীর মন বলে কথা। প্রচ্ছদের কথা বলার ধরনে দুষ্টু হেসে দিল। প্রচ্ছদের দিকে ঘুরে বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো। প্রচ্ছদ দুষ্টুর পাশ ঘেঁষে হাতটা রাখলো জানালার পাটটায়। বেখেয়ালি দুষ্টু মৃদু হেসে বলল, বাবা, আপনার মুড মনে হয় আজ ভীষণ ভালো। ভালো তো, খুব ভালো। এত ভালো কারণ? অনেক বড় কারণ। তাই নাকি? শুনি একটু। প্রচ্ছদ ফিসফিস করে বলল, বাড়িতে বিয়ে লাগবে খুব শীঘ্রই। আমার প্রিয় মানুষের বিয়ে। দুষ্টু ফিসফিস করে বলে, প্রিয় মানুষটা কে? প্রেমিকা? প্রচ্ছদ শব্দ করে হাসল। চুল ঝাঁকিয়ে বলল, কাল দেখতেই পাবে। পূর্বাকাশে সূর্য এবং আকাশের চুম্বনে লাল রেখা ভাসছে। ভোর ফোটা আলোয় টিউ টিউ করে মিষ্টি শব্দে একটা পাখি উড়ে গেল বাড়ির ওপর দিয়ে। দূরে চাপা ফুলের মিষ্টি গন্ধে দুষ্টুর মন জোড়ালো। জোরে শ্বাস টেনে নিতে নিতে পেছন দিকে ঘুরতেই শক্ত সুঠাম চওড়া বুকের সাথে হালকা করে ধাক্কা লাগলো। দুষ্টু বিরক্তি নিয়ে মাথায় হাত ঘষে প্রচ্ছদের দিকে তাকাতে মিষ্টি করে হাসল। প্রচ্ছদ সময় নিয়ে তাকিয়ে থাকলো মরা হাসিটার দিকে। আজকাল মেয়েটা আর জেদ করে না, বায়না ধরে না, তর্ক করে না। দুষ্টু চঞ্চল স্বভাবের বাচ্চামো মেয়েটা যেন চোখের পলকে শান্ত ধীর স্থির সাথে বড় হয়ে গেল। বয়সের সাথে আচরণের মিল পাওয়া যায় বরং, কিন্তু এহেন আচরণ তো দুষ্টুকে মানায় না। এই আচরণের সাথে তো প্রচ্ছদ অভ্যস্ত নয়। দিনরাত তার ভীষণ অস্বস্তি হচ্ছে। কি একটা অপরাধ বোধের মতন অনুভূতি বারবার মাথা চাড়া দিয়ে জাগতে গিয়েও পরক্ষণে নেতিয়ে পড়ে। দুষ্টু তুড়ি বাজালো। ভ্রু উঁচু করে হাত নাড়িয়ে বলল, কি কি দেখেন? দুষ্টুর ওই ভ্রু উপরে তুলে নিচের ঠোঁট ভেতরে নিয়ে গিয়ে হাত নাড়িয়ে কথা বলার ভঙ্গিটা ভারী সুন্দর ছিল। তাকে যেন আজ একটু বেশি দারুণ লাগছে। সদ্য প্রস্ফুটিত কোমল ফুলের মতন মিষ্টি হাসি ফুটে উঠেছে ওষ্ঠে। ফর্সা লম্বাটে মুখটা জুড়ে ভীষণ পবিত্রতার ছাপ। ভোর ভাঙা পেলব নরম লালচে প্রভার অভিমুখে মুখের একপাশ ক্ষণে ক্ষণে হয়ে উঠছে লাবণ্যময়ী। মাথায় লাল রঙের সুতি ওড়না প্যাঁচানোতে দুষ্টুকে এই প্রথম দেখল প্রচ্ছদ।
নামাজ পড়ে আর খোলা হয়নি। এই অরুণ আলোয় করুণ রাঙা মুখটার দিকে নিমিষে এক চিত্তে তাকিয়ে থেকে প্রচ্ছদ অবচেতন মনেই বলে উঠল, আপনাকে। হুম। হুম, আর একটু কম সুন্দর হলে কি হতো? দুষ্টু তর্জনী আঙ্গুল দিয়ে প্রচ্ছদের বুকের বাপাশে হালকা করে স্পর্শ করলো। সে চমকে তাকালো। দুষ্টু আগের মতোই হাত নেড়ে জিজ্ঞেস করলো, কি? প্রচ্ছদ কাঁদ না চায়। কোথায় কি? কি বলছেন এসব? কই? ও আমার কল্পনার গোপনীকে বলছিলাম। দুষ্টু ভ্রুকুচকে তাকায়। প্রচ্ছদ চোখ উল্টে ফু করে নিঃশ্বাস ছেড়ে গোপন ব্যর্থে মাথা নাড়ে। দুষ্টু বারান্দায় পায়চারি করতে করতে চিন্তিত ভঙ্গিতে বলে, আপনার প্রেমিকার নাম কি? প্রচ্ছদ আবার চোখ উল্টালো, দীর্ঘশ্বাস ফেলল। দুষ্টু প্রশ্নটা আবার করে। প্রচ্ছদ ভীষণ আবেগের ন্যায় ভঙ্গি করে জবাব দেয়, সন্ধানী। কি সন্ধানী? হুম। দুষ্টু জোরপূর্বক বলে, ও নাইস, আনকমন নেম। দেখতে হবে না কে রেখেছে? কে? আমি। প্রচ্ছদ কলার উঁচু করে ভাব নিল। সে বিষয় নিয়ে তাকালো। আপনি? আপনার প্রেমিকার নাম আপনি রাখছেন, তার মানে ওর আকিকা আপনি নিজে করছেন। তাহলে আপনি ওর প্রেমিক কিভাবে হন? বাপ, দাদা, চাচা, খালু, ঝালু কিছু একটা হবেন। প্রচ্ছদ থতমত খেয়ে কথা ঘোরালো। না, আর কি কিছু না, বাদ দাও, তোমার মোটা মাথায় ঢুকবে না। কি বললেন? দুষ্টু নাক ফোলায়। বলেছি আজ কিন্তু বাড়িতে মিলাদ পড়াবে। কেন? আমার ফুপু ফুপার মৃত্যুবার্ষিকী। ও, তারা মারা গিয়েছে কিভাবে? দুষ্টু স্বর নিচে নেমে এলো। অ্যাক্সিডেন্ট করে। তাদের কোনো ছেলে মেয়ে নেই? আছে। আসবে? হুম। আপনাদের কাছে থাকলেই তো পারে। সেটা তো আমরাও বলি। প্রচ্ছদ ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। দুষ্টু বড়দের মতো ডাকলো, এই যে নামাজ পড়া হয়েছিল কি? প্রচ্ছদ হাসলো। হুম। সে আবার যাওয়ার উদ্দেশ্যে কদম ফেলল। দুষ্টু আস্তে করে ডাকে। প্রচ্ছদ মাথা ঘোরাতেই বলল, আজকে না আমাদের কোর্টে যাওয়ার ডেট ছিল? ভালো একটা মুহূর্ত নষ্ট করতে যেন এই কথাটাই যথেষ্ট ছিল। প্রচ্ছদের চোখ মুখ শক্ত হয়ে এলো। অন্যদিকে ঘুরে বলল, হুম, কিন্তু আজ তো সম্ভব নয়, কাল আমার সময় হবে না, পরশু যাব, চিন্তা করো না। বলে প্রচ্ছদ চপল পায়ে চলে গেল। পূর্ব আকাশে রক্তিম রেখা সরে গিয়েছে। চারিদিকে নরম রোদ ঝিমুচ্ছে। গায়ের শালটা আটসারভাবে জড়িয়ে দুষ্টু সেদিকে তাকিয়ে থেকে পরপর অনেকগুলো দীর্ঘশ্বাস ছাড়ল। বেলা 10টা। হকবাড়িতে মানুষের আনাগোনা, ব্যস্ত লোকের পদধ্বনি, উঁচু স্বর, হাঁকডাক, শব্দই একাকার। নীর রিকশা থেকে নামল, বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে নিল। শেষ এসেছিল বোধহয় কোরবানির ঈদে। আসবে না করেও দুই মামা গিয়ে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসেছে শত ব্যস্ততার মাঝেও। বস্তুত এই বাড়ির প্রতি তার অনেক ঋণ। এই জগৎ সংসারে এ বাড়ির মতো আপন তার আর কোথাও নেই। এ বাড়ির মানুষগুলোর মতো আদর্শ হাক তাকে আর কেউ কখনো করেনি। ও বাড়িতে থাকে সে একমাত্র বাবা মার বিস্তর স্মৃতি আছে বলে। নীর কদম ফেলল। তার বুকের ভেতরে এক প্রকার অপ্রাকৃত আওয়াজ হচ্ছে। ভালো লাগছে না একদম। দুষ্টুর কপালে পড়েছে বাটাবাটির কাজ। তার সাথে বসেছে আরো 3জন মহিলা। তাদের দক্ষ শক্তপোক্ত হাত, অথচ তার হাতের তালু লাল হয়ে গিয়েছে। ব্যথায় হাতে জয়েন্ট খুলে পড়া জোগাড়। দুষ্টু বাড়তে বসেছে ডাইনিং রুমের মেঝেতে। রান্নাঘরে গিজগিজ করছে মানুষ। বসা তো দূরের কথা, দুপা নিয়ে মিনিটখানেক দাঁড়ানো দায়। পেঁয়াজ বাড়তে বাড়তে সে অসহায় চোখে এদিক ওদিক তাকিয়ে ইরা কিংবা নীরাকে খুঁজল। রসুন বেটে হাত জ্বলছে। মাথার কাপড় পরে গেছে। নতুন বউ, বাড়ি ভর্তি মানুষ। কে কোন দিকে কোন কথা বলে। ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতেই তার সচল হাত দুটো অচল হয়ে এলো। স্তব্ধ হয়ে গেল হৃৎপিণ্ড। অশান্ত ব্যস্ত চোখের মণি দুটো হঠাৎই শান্ত, নরম, জলজল করে উঠল। এক রাজ্য সমান অবাকতা, বিস্ময়তা নিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সদর দরজার দিকে। প্রচ্ছদে সে ঠোঁট প্রসারিত করে জড়িয়ে ধরল আগমনীকে। শিরিন হক, সবুজা হক গিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে শরীরের হালচাল নিয়ে স্নেহময় প্রশ্ন করল। ইফতার হক, মারুফ হক জড়িয়ে ধরে উচ্চ স্বরে হেসে কথা বলল। এতটা খুশি হয়ে এভাবে কারোর সাথে কথা বলতে এই 1 মাসে এ বাড়ির মানুষগুলোকে দেখা যায়নি। রীতিমতো সেখানে ছোটখাটো জটলা পেকে গেছে। নীর মৃদু হেসে মাথা ঝাঁকিয়ে তাদের সাথে তাল দিল। প্রচ্ছদ কথা বলছিল উচ্চ শব্দে, কি যেন বলে হাসছিল নীরের বাহুতে মেরে। সবুজা হক নীরের হাত থেকে ফলমূল মিষ্টির প্যাকেটগুলো নিয়ে গেলেন। প্রচ্ছদ ধমকে বলল,
এসব আনতে কে বলছে? তুই আমি মারবো এক থাপ্পড়। মার, আমারও হাত আছে। আমি তোর বড়? নীর মুখ তাড়া করে বলে, 2 বছর বড় কোনো বড় না, তুই আমার বন্ধু। মেয়েদের মতন মুখ বাঁকাস কেন? চল বস। পা ফেলতে না ফেলতেই চোখ পড়ল ডাইনিং রুমে স্থির বসে থাকা পেঁয়াজে হাত মাখামাখি মেয়েটার দিকে। দৃষ্টি শূন্য, মুখ রক্তশূন্য। তাকাতে নীরের চোখের পলক পড়ল না। শরীর অপ্রস্তুত, কাঁপুনিতে ঝাঁকুনি দিয়ে উঠল। কম্পনরত হাতটা অনেক কষ্টে উঠিয়ে দুষ্টুর দিকে তাক করে বলতে পারল শুধু, ওইখানে। প্রচ্ছদ হাসল, ওর কাজ চাপড়ে বলল, তোর ভাবি? বিয়েতে তো এলি না, চট্টগ্রাম চলে গেলি। তোর বিয়েতেও দেখিস আমি থাকবো না শালা। চারিদিকে যেন বজ্রপাতের সব ধ্বংস হয়ে যেতে লাগলো। আশেপাশের কোনো ধ্বনি তার কর্ণপাত হলো না। কানে পু পু ধরনের এক প্রকার শব্দে তালা লেগে যাচ্ছিল। মনের ভেতর গড়া অভিমান, রাগের দুর্গগুলো আকস্মিক বিস্ময়ে ভেঙে চুরমার হয়ে গেল। তবুও স্বস্তি ছিল। কিন্তু এ কি? বিশাল পাহাড় পরিমাণ অস্বস্তির বোঝা নিয়েই কি সারাটা জীবন পার করতে হবে তাকে? তার সবচেয়ে প্রাণপ্রিয় ভাইয়ের বউ? ভাবলেই নীরের শরীর শিউরে উঠছে, কেঁপে উঠছে, অসারতায় ভুগছে। সে টলতে টলতে সোফায় বসল। দুষ্টু আবার কাজে মনোযোগ দিল। নিষ্প্রাণ হাত দুটো চলছে শক্ত পাটায় অবিরাম যন্ত্রের ন্যায়। হঠাৎ কে যেন মাথার কাপড়টা তুলে দিল। দুষ্টু চমকে ঘাড় ঘোরালো। প্রচ্ছদ ঈষৎ হেসে ফিসফিস করে বলল, একটা বয়স্ক মহিলা বলছিলেন নতুন বউয়ের তো আদব কায়দা নেই, মাথায় কাপড় পর্যন্ত দেয় না। আমি চাই না আমার ক্ষণস্থায়ী হলেও একমাত্র অর্ধাঙ্গিনীকে কেউ কটু কথা বলুক। দুষ্টু এক দৃষ্টিতে প্রচ্ছদের মুখের দিকে চেয়ে রইল। প্রচ্ছদ ব্যতিব্যস্ত গলায় বলে, কি ব্যাপার? চোখ লাল কেন? পেঁয়াজের ঝাঁজে তাই না? চলো উঠো, বাড়তে হবে না। প্রচ্ছদ হাত ধরল। দুষ্টু নির্বাকে উঠে পড়ল। নীর পলকবিহীন চোখে সেদিকে তাকিয়ে দেখতে পেল প্রচ্ছদ ইরাকে ডেকে নিয়ে দুষ্টু চোখের দিকে তাক করে হাত নেড়ে নেড়ে কি কি যেন বলছে। তার চোখ ক্রমশ ভিজে উঠল। উল্টো দিক মুখ ঘুরিয়ে বাতাসে শ্বাস ছেড়ে পুনরায় অক্সিজেন টেনে নিয়ে বলল, তবুও সে সুখে থাকুক। দুপুরে প্রযুক্ত এলো। দ্বীপ্রহরে সূর্যের কড়া উত্তাপে উদ্ভাসিত হকবাড়ির জানালা দরজা মারিয়ে সাদা ঝকঝকে মেঝে। উগ্র ঘোরের মাঝে নীর উঠে দাঁড়ালো। প্রযুক্ত জড়িয়ে ধরে পিঠ চাপড়ে বলল, কিরে, খবর কি? নীর হালকা করে মাথা নাড়ায়। তোমার খবর কি? কেমন আছো? প্রযুক্ত ঈষৎ হাসে। প্রচ্ছদ তাদের সামনে এসে দাঁড়ালো, বলে, কি ব্যাপার বলতো? তোদের দুজনের চেহারার এক্সপ্রেশন এরকম, মানে ওই হতাশা নিয়ে ঘুরঘুর করছিস? প্রযুক্ত মৃদু হেসে প্রচ্ছদের পেটে গুঁতা দেয়। নীর ঠোঁটে হাত রেখে আপাতমস্তক প্রযুক্তকে পর্যবেক্ষণ করে বলল, নতুন জামাই জামাই দেখতে লাগছে না? প্রচ্ছদ ভ্রু বাঁকিয়ে প্রযুক্তকে দেখে, বলে, সত্যি নাকি? বিয়ে শাদী করে ফেলছস? প্রযুক্ত সজোরে কিল দিল দুজনের পিঠে। এ নতুন নয়, একসাথে হলেই তাদের বিয়ে বিষয়ে কথাবার্তা চলে। হঠাৎ কে যেন ঝট করে নীরের হাত ধরে ঝুলে পড়ল। নীর ঘাড় বাঁকাতেই সে একগাল হেসে উচ্ছ্বাসে জিজ্ঞেস করল, কেমন আছো নীর ভাইয়া? নীর টিয়ার গাল টিপে দিয়ে বলল, ভালো, তুমি? বেশ ভালো। এবার থাকবে তো কিছুদিন? নীর জোরপূর্বক হেসে মাথা নাড়ায়। কাল সকালেই চলে যাব, আজ রাতেও যেতে পারি, নট শিওর। টিয়া চোখ কুচকে বলে, কেন? কাজ আছে একটু খুকি। কিসের খুকি? আমি বড় হয়ে গেছি। ও তাই নাকি? শুনুন স্যার, সরি প্রযুক্ত ভাইয়া। প্রযুক্ত চমকে তাকালো। টিয়ার দিকে আতঙ্ক দৃষ্টিতে তাকিয়ে প্রচ্ছদের কানে ফিসফিস করে বলল, দেখ শুধু এখন কি বলে। টিয়ার দিকে ফিরে প্রযুক্ত গম্ভীর মুখে জিজ্ঞেস করে, বলো। আমার না একটা চ্যাপ্টারের সমস্যা, যা ওরা কি বুঝিয়ে দিবেন প্লিজ? প্রযুক্ত প্রচ্ছদের দিকে তাকায়। প্রচ্ছদ খ্যাক করে ওঠে। এই প্রযুক্ত যেদিনই আসে সেদিনই তোর এত চ্যাপ্টারে সমস্যা বের হয়। এটা প্রবলেম সলভ করার মতো সময়। বাড়িতে মিলাদ, সকলের মন ভালো নেই, আর আসছেন উনি বিদ্যার জাহাজ। কত সমস্যা তার, পড়াশোনা নিয়ে কত চিন্তিত সে। টিয়া চোখ ঘোরায়। ওমা, প্রযুক্ত ভাইয়া হলো আমার স্যার, তাকে দেখলে তো সমস্যাটা পায়ে হেঁটেই চলে আসবে। এসব হলো ভালো ছাত্রীর লক্ষণ, বুঝেছো ভাইয়া? কত ভালো দেখাই যায়, কটা সমস্যা আমার কাছে নিয়ে আসিস, থাপড়ায় মাথার ভূত নামাই দেব। টিয়া থতমত খেয়ে বলল, তুমি ভাবিকে নিয়ে ভিজে থাকো তাই জানি না, একদম আমাকে অপমান করে কথা বলবে না ভাইয়া, আমি বড় হয়ে গেছি কিন্তু। নীরের মুখটা শুকনো হয়ে এলো। প্রচ্ছদ বিরক্তি নিয়ে বলল, অকাল কুসুমাণ্ড একটা।
প্রযুক্ত হাসে। নীরের কনু ধরে বলে, আমি তো মিলাদ খেয়ে বিকেলে চলে যাব টিয়া। তুমি বরং নীরের কাছ থেকে বুঝিয়ে নাও। ও ব্রাইট স্টুডেন্ট, তোমার থেকেও ওর মধ্যে ভালো লক্ষণ। নীর ঠোঁট চেপে হাসলো। টিয়া নাক ফুলিয়ে বলল, না থাক, নির্ভয়া অনেকদিন পরেই এসেছে, ওকে কষ্ট দেব না, আপনি পরে এসে বুঝিয়ে দিয়ে যাবেন। টিয়া চলে যেতেই প্রযুক্ত ফিসফিস করে বলল, তোর বোনের মতো মাথা মোটা ছাত্রী আমি আর একটাও পাইনি। সামান্য একটা ম্যাথ নিয়ে এসে বলে বুঝিয়ে দেন, কদিন পর দেখা যাবে ও আ নিয়ে এসে বলছে এই অক্ষরের নাম ও কেন, আপনার নাম প্রযুক্ত কেন, আমার নাম টিয়া কেন, আচ্ছা মানুষের নাম রাখতে হয় কেন, এসব ইচ্ছে করে বলে জানিস, সব আমাকে শান্তিতে না থাকতে দেওয়ার ধান্দা। নীর প্রযুক্তর কাঁধ ধরে চিন্তার ভান করে টিপ্পনি কেটে বলে, একেই বলে বিরাট ভালো ছাত্রীর লক্ষণ। যত সমস্যা তত আসান, আর তত ভালো নম্বর। মিলাদ শেষে খাওয়া দাওয়া সম্পূর্ণ হতে হতে প্রায় বিকেল 5টা বাজলো। দুষ্টু হাতের কাজকর্ম শেষ করে উপরে চলল গোসল করতে। প্রচ্ছদ সোফা ছেড়ে উঠে এলো। সিঁড়ির কাছে গিয়ে খপ করে দুষ্টুর হাতটা ধরল। নীর সোফা ছেড়ে তড়িৎ বেগে উঠে পড়েও আবার সোফায় বসলো। প্রযুক্তর সাথে গল্পে ব্যস্ত হওয়ার চেষ্টা করলেও নির্লজ্জ অবাধ্য চোখ দুটো বারবার ঘুরে ঘুরে সামনে বরাবর সিঁড়ির দিকেই ভিড়ছিল। কি করছো? এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে। দুষ্টু প্রচ্ছদের হাতে ভর করে এক সিঁড়ির ওপরে দাঁড়ালো। পা দুটো টলছে, মাথা ঘোরাচ্ছে। এত কাজ যেমন একসাথে কোনোদিন করা হয়নি, তেমনি এখন পর্যন্ত পেটে শরবত ছাড়া আর কিছুই পড়েনি। সাথে এত বড় ধাক্কা পাওয়ার কল্পনাও কোনোদিন করা হয়নি। এতটা অস্বস্তি, উফ। প্রচ্ছদ দুষ্টুকে ধরে ধরে ঘর পর্যন্ত নিয়ে যেতে দুষ্টু কাপড় চোপড় নিয়ে অগোছালো পায়ে হেঁটে গেল। গোসল শেষে তোয়ালে পেঁচিয়ে বের হয়ে প্রচ্ছদকে তখনও বসে থাকতে দেখে সে ভ্রু কুঁচকাল। সাইড টেবিলটার ওপর খাবার থালা দিয়ে চাপানো দেখে কুচকানো ভ্রু দুটো আরো খানিকটা বেঁকে গেল। থালা সরিয়ে প্রশ্ন করলো, খাবার নিয়ে এসেছেন আপনি? প্রচ্ছদ ফোনে চোখ বোলাতে বোলাতে উত্তর দেয়, না, বড় ভাবি দিয়ে গেছে। ও বলে দুষ্টু আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছল। গায়ের ওড়না জামা টেনে ঠিক করে অনেকদিন বাদে নিজের চেহারার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখল। এরপর আয়না গলিয়ে প্রচ্ছদের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি এখনো এখানে বসে আছেন কেন? আমার জন্য অপেক্ষা করছিলেন? প্রচ্ছদ অপ্রস্তুত হলো। দুষ্টু মুখের ওপর কথা বলে দেয়। মনে আর মুখের মাঝে কোনো রাগঢাক নেই। ব্যাপারটা যেমন ভালো তেমন মানুষকে মুহূর্তেই বেকায়দায় ফেলে দেওয়ার দারুণ একটা পন্থা। সে কথা এড়ালো। সিঁড়ির কাছে তো প্রায় পড়েই যেতে, আমি না ধরলে। গেলে যেতাম, তাতে আর কি এমন ক্ষতি হতো? একটু হাত পায়ে না হয় ব্যথাই পেতাম। দুদিন সবাই খুব আদর যত্ন করে খাওয়াতো। প্রচ্ছদ সূক্ষ্ম চোখে তাকায়। তোমার কথাবার্তা এমন কাটকাট কেন? নিজের দোষে শরীর কেন খারাপ করবে? ভাবি বলে গেল সকালেও খাওনি ঠিক মতো। কেন? শরীর কি হেলাফেলা করার জিনিস? অন্যদের টেনশনে ফেলে বসে বসে যত্ন আত্মি নিতে খুব ভালো লাগবে না? দুষ্টু প্রচ্ছদের দিকে এগিয়ে এলো, মাথাটা নিচু করে মুখোমুখি হলো। এরপর খানিকটা রাগ, খানিকটা শীতল আর খানিকটা তীক্ষ্ণ স্বরে বলে উঠল, আপনার কি মনে হয় না আমাকে নিয়ে আজ একটু বেশি মাতামাতি করছেন আপনি? এ বাড়িতে আছি তো প্রায় 1 মাসের বেশি। কই এত বাড়াবাড়ি করতে তো কখনো দেখিনি। লোক দেখাচ্ছেন, সবাইকে দেখাচ্ছেন, তাই না, যে বউকে কতটা ভালোবাসেন, কতটা কেয়ার করেন। প্রচ্ছদ আগুন গরম চোখে তাকায়, চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ, ঠিকভাবে কথা বলো। সচরাচর যা করি আজও তাই করছি। কেন? তুমি যে সেদিন রাতে তোমার প্রেমিকের বাড়ি থেকে এসেই অজ্ঞান হয়ে গেলে, সেদিন আমি তোমার সেবা করিনি? দেখো ভালো করিনি সেই 2 দিন। তোমার মতো বেয়াদব মেয়ে এসব ডিজার্ভই করে না। আমার পাপ হয়েছে তোমাকে মাথায় তুলে। দুষ্টু সোজা হয়ে দাঁড়ালো, হেঁটে বারান্দার দিকে গেল ভেজা তোয়ালে নেড়ে দিতে। সেখান থেকে খানিক উঁচু স্বরে বলল, পরশুদিন কোর্টে যাবেন বলেছিলেন, মনে আছে তো? না মনে থাকলেও মনে তো করিয়ে দিলে। কথাটা বলে প্রচ্ছদ শটান হয়ে দাঁড়িয়ে বড় বড় পা ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রযুক্ত সরে এলো। ফাঁকা জায়গা দেখে ফোন রিসিভ করতেই কেউ একজন ওই পাশ থেকে অনর্গল বলে গেল, কি ব্যাপার মাস্টার মশাই, বিয়ে করলেন কাল আর এর মাঝেই বউকে ভুলে বসে আছেন? একদিনেই যদি এই অবস্থা হয় তবে 1 বছর গেলে তো আর আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। আর আমি চিন্তা করছি জীবনের বাকি 7টা বছর আপনার সাথে দুলদুলানি করে পার করব। হায় রে কপাল, মনে হচ্ছে আরেকটা ভদ্র বর খুঁজতে হবে। এক নিদারুণ মাতাল আবেশে প্রযুক্ত চোখে মুখে অন্ধকার দেখছিল। কানের মাঝে কে যেন বারবার সুরেলা সুরে
ফিসফিস করে বলে যাচ্ছিল মাস্টার মশাই। নিজেকে কেমন বয়স্ক বয়স্ক মনে হলো। প্রযুক্ত ঝকঝকে হেসে একটু গম্ভীর ভাব নিয়ে বলল, কেন, এই বর ভালো লাগছে না? এই বর ভদ্র নয়, অভদ্র। বিয়ে করে বউ বানালাম যাতে সারাদিন আমার সাথে লেপ্টে থাকে, তা দেখি ও মা, লেফটানো তো দূর, বউ আমার একটা ফোনও দেয় না। ভাবছি আর একটা ভালো বউ খুঁজতে হবে। খুন করে ফেলবো মাস্টার মশাই। প্রযুক্ত শব্দ করে হাসে। আমিও খুন করে ফেলবো। বর খোঁজা হচ্ছে, হ্যাঁ? গলা কেটে বানের জলে ভাসিয়ে দিব। আপনার নামে মার্ডার কেস করব। মেরেই তো ফেলবো আপনাকে। মার্ডারের কেস কে করবে? ওফ মাস্টার মশাই, তর্ক করবেন না তো। এত তর্ক করতে পারেন আপনি? তাই না? আর নিজে? আমি তো ভালো। শ্রেয়সী হাসল। তার মনটা এখন অনেক ভালো। যতটা মনে হয়েছিল বিষয়টা ঠিক হয়নি, এখন ততটাই মনে হচ্ছে না, ভুল কিছুও হয়নি। বিয়েটা করা থাকলো না হয়, পরে সবাইকে জানিয়ে বাবা মাকে নিয়ে আবার বিয়ে করা যাবে। দেখা করুন না একটু। প্রযুক্ত অবাক হয়। এখন? সমস্যা? না, একমাত্র বউয়ের জন্য তো আমি অলওয়েজ সমস্যামুক্ত। আপনার কোনো সমস্যা হবে না তো? শ্রেয়সী হাসল। অন্তরের গহীনে একটা মিষ্টি বাতাস সারা শরীর দুলিয়ে গেল। বউ, সে এখন কারো বউ। প্রযুক্তর মুখে কি সুন্দর লাগে এই ডাকটা। ইস, ইচ্ছে করে ছুটতে চলে যায় বরটার কাছে।